বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলাপ করব ইনটেনজিবল যে অ্যাসেট আছে আমাদের বা অস্পর্শনীয় সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে। এই চ্যাপ্টারে থাকবে যে অস্পর্শনীয় সম্পত্তি কী, কাকে বলে, আর কী কী অস্পর্শনীয় সম্পত্তি আমরা দেখতে পাই এবং এগুলোর অ্যাকাউন্টিংয়ের যে প্রসিডিউর, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলব। তাই চলো আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রথমে হচ্ছে যে অস্পর্শনীয় সম্পত্তি বা অবস্থাভূত সম্পত্তি কী। এর উত্তরে বলা যায় যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নাই, দেখা যায় না বা স্পর্শ করা যায় না, অথচ সম্পত্তি হিসাবে প্রদর্শন করতে হয়, এমন সম্পত্তিকে অস্পর্শনীয় সম্পত্তি বলে। কয়েকটি অস্পর্শনীয় সম্পত্তি হলো যেমন গুডউইল, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ব্যবসায়িক নাম, লিজ হোল্ডার, ফ্র্যাঞ্চাইজ, ব্র্যান্ড নেম ইত্যাদি। তবে যেটা মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদিও দেখা যায় না, কিন্তু এইসব সমস্ত খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এটা কতগুলো বৈশিষ্ট্য আছে, 8টা বৈশিষ্ট্য আছে এটা। প্রথমটা হচ্ছে যে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের বস্তুগত সম্পত্তিগুলো থেকে একে পৃথক করা যায় না। প্রত্যাশিত ভবিষ্যৎ সুবিধার মূল্য অত্যন্ত অনিশ্চিত। তারপরে দৃশ্যমান নয় বলে এর কোনো বস্তুগত আকার বা আয়তন নাই। সেবার উপর দাবি নির্দেশ করে না, কেবল সুবিধাভোগের অধিকার দাবি নির্দেশ করে। সুনাম ছাড়া অন্য অস্পর্শনীয় সম্পত্তির জীবনকাল চুক্তি দ্বারা নির্ধারিত হয়। কিছু কিছু অস্পর্শনীয় সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন মুদ্রণ সত্ত্ব, প্যাটেন্ট সত্ত্ব ইত্যাদি। অস্পর্শনীয় সম্পত্তির কোনো রেসিডুয়াল ভ্যালু নাই, আর দীর্ঘকালীন আর্থিক সুবিধা পাওয়া যায় এবং এগুলো কিন্তু স্থায়ী প্রকৃতি। তারপরে এটা মূল্যায়নের জন্য 2টা পদ্ধতি আছে, যে একটা যে কৃত যে অস্পর্শনীয় সম্পত্তি আছে সেটা মানে কেনার সময় যে ভ্যালুয়েশন অফ পারচেস ইনটেনজিবল অ্যাসেট, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ সৃষ্ট অস্পর্শনীয় সম্পত্তি। যেটা আমরা কিনব সেটা হচ্ছে যে অন্য কোনো পক্ষ বা কোম্পানির নিকট থেকে এরূপ সম্পত্তি ক্রয় করা হলে উক্ত ব্যয় বা মূল্যে লিপিবদ্ধ করতে হবে। প্রাণ সম্পত্তির ন্যায় এক্ষেত্রেও ব্যয় বলতে অর্জন মূল্য এবং তৎসঙ্গে সম্পত্তি কাঙ্ক্ষিত ব্যবহারে আনার জন্য যে সমস্ত খরচ হয় সবগুলো যোগ হবে, যেমন পারচেস প্রাইস, লিগেল ফিস, আদার ইনসিডেন্টাল কস্ট ইত্যাদি আর কি। আর আভ্যন্তরীণভাবে সৃষ্ট সম্পত্তি সৃষ্টির লক্ষ্যে সংগঠিত ব্যয়কে সাধারণ খরচ হিসেবে দেখানো হয়, এমনকি সম্পত্তি সৃষ্টিতে অধিক পরিমাণ গবেষণা এবং উন্নয়ন ব্যয় হলেও তা খরচ হিসেবে গণ্য হয়। আবার অনেকে এরূপ সম্পত্তির মূল্যায়নে বিকল্প পদ্ধতি ব্যবহার পক্ষে যুক্তি দেখায়, তবে রক্ষণশীলতার নীতি অনুযায়ী এর আওতায় এক্ষেত্রে সংগঠিত ব্যয়কে খরচ হিসেবেই দেখানো উচিত আর কি, একে সম্পত্তি হিসেবে দেখানো উচিত না। তারপরে আমরা যেটা অস্পর্শনীয় যে সম্পত্তি, তাকে কিন্তু আমার কী করতে হবে, একটা সময় শেষে এটা স্থায়ী সম্পত্তির মতোই শেষ করতে হবে বা অবলম্বন করতে হবে। এটাকে বলে অ্যামোর্টাইজেশন। সেক্ষেত্রে জাবেদ হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে ক্রেডিট, অথবা অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন এই নামেও বলা যায়। এই 2টার যে কোনো একটাকে ক্রেডিট করতে হবে আর কি। আর অস্পর্শনীয় সম্পত্তি নির্ণয় করার জন্য তোমার এটার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে এটার ব্যয় কত, তারপরে ইউজফুল লাইফ কত, করার পরে তারপর জার্নাল দিতে হবে যে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, যেমন প্যাটেন্ট যদি হয় প্যাটেন্ট, ট্রেডমার্ক হলে ট্রেডমার্ক, আর প্যাটেন্ট হচ্ছে ক্রেডিট। এইভাবে এই জিনিসটা চলতে হবে। আর প্রশ্ন হচ্ছে যে অস্পর্শনীয় সম্পত্তির প্রকারভেদ আছে 6 প্রকার। একটা হচ্ছে বিপণন সংশ্লিষ্ট অস্পর্শনীয় সম্পত্তি বা মার্কেটিং রিলেটেড ইনটেনজিবল অ্যাসেট, আর এটা হলো কাস্টমার রিলেটেড ইনটেনজিবল অ্যাসেট, আর এটা হলো আর্টিস্টিক রিলেটেড ইনটেনজিবল অ্যাসেট, একটা হচ্ছে চুক্তি বা কন্ট্রাক্ট রিলেটেড ইনটেনজিবল অ্যাসেট, আর একটা হচ্ছে প্রযুক্তি বা টেকনোলজি রিলেটেড ইনটেনজিবল অ্যাসেট, আর একটা হচ্ছে সুনাম। এইগুলো ব্যাপার। তাহলে এই জিনিসগুলোই কিন্তু আমরা কি এটা অর্জন করতে হয়, কখনো কী করতে হয়, মানে এটা অবলম্বন করতে হয়। এইসবই হচ্ছে এটার মূল অ্যাকাউন্টিংয়ের ব্যাপার। আর এটার আয়ুষ্কাল নির্ধারণে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আয়ুষ্কাল বা মূল্য নির্ধারণে, একটা হচ্ছে মেয়াদ বৃদ্ধির শর্ত, একটা অকাজ হওয়ার সম্ভাবনা এবং উদ্দেশ্য পূরণের ব্যর্থতা। এর মধ্যে আমাদের সুনামটা খুবই গুরুত্বপূর্ণ। যে সুনামের ধারণাগুলো আছে 4টা। একটা হচ্ছে অতিরিক্ত মুনাফা অর্জনের সম্ভাবনাই হচ্ছে সুনাম, ক্রেতাকে আকর্ষণ করার ক্ষমতাই সুনাম, যশ বা সুখ্যাতির আর্থিক মূল্যই হচ্ছে সুনাম, বিশেষ সুবিধার আর্থিক মূল্যই হচ্ছে সুনাম। এই 4টা ধারণা আছে।
এবং সুনাম কিন্তু অস্পর্শনীয়, কিন্তু এটা অলিক না, কারণ সুনামের কারণে কিন্তু কি আছে, মানে এটা সুনাম খুব গুরুত্বপূর্ণ। যেমন বাটা কোম্পানি সুনাম আছে, জুতা পুরো পৃথিবীতে তারা বিক্রি করতে পারে। তা সুনামের শ্রেণীবিভাগটা আমাদের মাথায় রাখতে হবে। সুনাম প্রথমত হচ্ছে অবস্থানগত, একটা হচ্ছে ব্যক্তিগত, আরটা হচ্ছে পরিচালনগত, আরটা হচ্ছে একচেটিয়া সুনাম, আরটা হচ্ছে ঐতিহ্যগত সুনাম, আরটা হচ্ছে পণ্যের সুনাম। এখন এই ক্রেতার যে আচরণের ভিত্তি আছে সেটা হচ্ছে, মানে এটাকে আবার বলা হয় যে ক্যাটস গুডউইল, ডগস গুডউইল, রেবিট গুডউইল, আবার রেডস গুডউইল আর কি। এটা আচরণ ভিত্তিক এই সুনামকে 4 ভাগে ভাগ করা হয়েছে আর কি। তারপরে আমাদের কপিরাইটও কিন্তু একটা ইনটেনজিবল অ্যাসেট, এবং কপিরাইটও খুব গুরুত্বপূর্ণ। বই পুস্তক যারা লেখে তারা এটা জানে। প্যাটেন্টও একটা গুরুত্বপূর্ণ, প্যাটেন্টের রেজিস্ট্রেশন করতে হয়, এবং প্যাটেন্ট কিন্তু আইনগতভাবে দাবি করা যায়, বিক্রি করা যায়। ব্র্যান্ডও এরকম জিনিস। ব্র্যান্ড বলতে আমরা বুঝি কোনো শব্দ, বর্ণ বা সংখ্যাকে বোঝায় যা কোম্পানির পণ্যকে প্রতিযোগীর পণ্য থেকে আলাদা করে আর কি। যেমন ধরো, ব্র্যান্ডের বৈশিষ্ট্য আছে 5টা। একটা হচ্ছে ব্র্যান্ড নাম, চিহ্ন, শব্দ সমষ্টি, পদ, নকশা বা প্রতীকের সংমিশ্রণ হতে পারে। ব্র্যান্ড পণ্যকে প্রতিযোগী পণ্য থেকে পৃথক করে। ব্র্যান্ডের সুনামের জন্য ক্রেতারা অধিক মূল্য দিতে রাজি থাকে। ভোক্তারা বা ক্রেতারা ব্র্যান্ডকে পণ্যের গুরুত্বপূর্ণ অংশ মনে করে অ্যান্ড ব্র্যান্ড পরিচিতি বহন করে। দেন ব্র্যান্ডিং সম্পর্কিত ব্র্যান্ডও বলে, ব্র্যান্ড মার্ক বলে, ট্রেডমার্ক বলে, প্যাটেন্ট, কপিরাইটও হতে পারে এটা। এবং ব্র্যান্ডিংয়ের অর্থ আছে মূলত 6টি। একটা হচ্ছে বৈশিষ্ট্য, সুবিধা, মূল্য, সংস্কৃতি, ব্যক্তিত্ব এবং ব্যবহারকারী। এখন আমাদের যেটা মাথায় রাখতে হবে যে ব্র্যান্ড ইকুইটি আছে, ব্র্যান্ড ইকুইটির ভ্যালু আছে। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে যে ব্র্যান্ডের কত চ্যালেঞ্জ আছে। তারপরে আমাদের লাইসেন্সও কিন্তু মূল্যবান। লাইসেন্স দিয়ে আমরা কী করতে পারি, কাজকর্ম করতে পারি। তারপরে আরেকটা জিনিস যেগুলো ব্র্যান্ডিংয়ের কতগুলো হাতিয়ার আছে, 12টা হাতিয়ার আছে ব্র্যান্ডিংয়ের। প্রথমটি হচ্ছে গণসংযোগ বা প্রেস রিলিজ, তারপর গণসুবিধা, সমাজ কল্যাণমূলক সংগঠনের অনুদান, পৃষ্ঠপোষকতা, ট্রেড শো, কারখানা পরিদর্শন, ইভেন্ট বাজারজাতকরণ, বিখ্যাত ব্যক্তিত্ব, সামাজিক বাজারজাতকরণ, অর্থের উচ্চ ভ্যালু, প্রতিষ্ঠাতা অথবা বিখ্যাত ব্যক্তিত্ব, মোবাইল ফোন বাজারজাতকরণ। ব্র্যান্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্র্যান্ডের গুরুত্ব আছে 6টি। একটা হচ্ছে ক্রেতার কাছে গুরুত্ব, একটা বিক্রেতার কাছে গুরুত্ব, একটা বিক্রয় উন্নয়নের সহায়তা, একটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণের সহায়তা, একটা মূল্য প্রতিযোগিতা সহায়তা করে এবং মূল্য স্থিতিশীলতা রক্ষা করে। ব্র্যান্ডিংয়ের একটু অসুবিধাও আছে, 8টা অসুবিধা আছে। অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়, উচ্চ মূল্য হয়, অনুগত ক্রেতা হয়ে যায়, সর্বোত্তম পণ্য থেকে বঞ্চিত হয়, ক্রেতাদের সঙ্গে অনেকে প্রতারণা করে। ব্র্যান্ডিংয়ের কিছু সমস্যা আছে, ব্র্যান্ডিংয়ের প্রসারও প্রবলেম হয়, ধারাবাহিকতা বজায় রাখা অনেক সময় যায় না। তাই যে ব্র্যান্ড, তারপরেও কিন্তু মানে পুরো বিশ্বেই কিন্তু ব্র্যান্ড খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো ট্রেডমার্কও একই রকম ধারণা। এটা ট্রেডমার্কের দ্বারাও কিন্তু আমরা অনেক রকম কী পাই, সুযোগ সুবিধা পাইতে পারি আর কি। তাহলে অস্পর্শনীয় সম্পত্তি আমাদের যেটা রাখতে হবে, যে অস্পর্শনীয় সম্পত্তি হিসাব করার জন্য আমাদের মেন জার্নাল লাগবে, যে যেই সম্পত্তিটা কখনো যদি অর্জন করতে হয়, অর্জন করতে কত টাকা লাগে। তারপরে এটার যদি মানে অর্জনের, যেমন আমরা ফ্র্যাঞ্চাইজ অর্জন করলাম, তাহলে ফ্র্যাঞ্চাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ফ্র্যাঞ্চাইজ অ্যামোর্টাইজ যদি করতে হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজ অ্যামোর্টাইজ এক্সপেন্স ডেবিট, ফ্র্যাঞ্চাইজ ক্রেডিট, এইভাবে তোমার যাবে। বা লিজোল যদি হয়, লিজোল ডেবিট, ক্যাশ ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। অর্থাৎ যার যেটা অর্জন করতে জার্নালও করতে হবে, আবার খরচ করার জন্য কী করতে হবে, জার্নালগুলো করতে হবে। তারপরে আমাদের যেটা আরও যে প্যাটেন্ট আছে, কপিরাইট আছে, ব্র্যান্ড আছে, এগুলো সবই কিন্তু কী করতে হয়, যে পারচেস করতে হয়, অনেক সময় ভ্যালুয়েশন করতে হয়। তো পারচেস, ভ্যালুয়েশন দুইটা যেটাই আমাদের করা লাগে ওইটা আগে আমাদের করতে হবে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ আমরা একটা ব্র্যান্ড ক্রয় করলাম 5 লাখ টাকা দিয়ে। তো এই যে ব্র্যান্ড ক্রয় করলাম, এটা কিন্তু ব্র্যান্ড ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। আবার 1 লাখ টাকা এই বছর শেষ হয়ে যাচ্ছে, তখন এটা কী হবে, তখন মানে ব্র্যান্ডটা কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, ওই এক্সপেন্সটা কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। অর্থাৎ ব্র্যান্ডের দাম আস্তে আস্তে অ্যামোর্টাইজ হয়ে যাবে, এটাকে বলে অ্যামোর্টাইজেশন। আস্তে আস্তে দামটা কী হবে, কমে যাবে। তারপরে রিসার্চ কস্ট যেটা আছে, এটাও কিন্তু ব্র্যান্ডের সাথে কী হয়ে যাবে, যোগ হবে, অ্যাডভার্টাইজিংয়ের ব্র্যান্ডিংয়ের সাথে যোগ হবে। অর্থাৎ এখানে যে জার্নাল যেগুলো আছে, স্পেশাল কোনো জার্নাল আসলে শিখতে হয় না। এগুলো নর্মালি যে আছে আমাদের, কী বলে এটাকে, নর্মাল যে ডাবল এন্ট্রি সিস্টেমের সকল জাবেদাগুলোই কী করতে হবে, আমাদের লিখতে হবে। তবে এখানে যেটা মাথায় রাখতে হবে যে স্পর্শনীয় সম্পত্তিগুলো কী, এই জিনিসটা যেমন একদম ক্লিয়ার আইডিয়া থাকলে ওই সম্পত্তিগুলো অর্জন করা
এবং ওই সম্পত্তিগুলো আস্তে আস্তে অ্যামোর্টাইজেশন করা। এই দুইটাই হচ্ছে ব্র্যান্ডের মূল কথা আর কি। তাহলে আমরা যদি প্যাটেন্ট, সুনাম, তারপরে আরও যে ট্রেডমার্ক, ব্র্যান্ড মার্ক, ফ্র্যাঞ্চাইজি, ব্র্যান্ড ইকুইটি, তারপরে এই এই যে কয়েকটা জিনিস আছে, এগুলোই মূলত ইনটেনজিবল বা কপিরাইটও হতে পারে, তাহলে বা প্ল্যান্টও হতে পারে। তো সেই যে জিনিসগুলো, এগুলো আমি যে কিনে আনলাম বা মূল্যায়ন করে আনলাম, ওইটা একটা জার্নাল হবে। আর এটা একটা অপচয়যোগ্য ভ্যালু আছে, যে বছরে এটাকে ডেপ্রিসিয়েশন বলে না, এটাকে অ্যামোর্টাইজেশন বলে। কিন্তু ঘটনাটা অবচয়ের মতোই, যে যত টাকা দিয়ে আমি কিনলাম, এটা থেকে সেলভেজ ভ্যালুর সাথে তো থাকে না, বাদ দিয়ে যত বছর চলবে ওইটাতে ভাগ দিয়ে 1 বছরের কী পাওয়া যাবে, জার্নালটা 1 বছরের টাকাটা কিন্তু আমরা পাইতে পারবো। তো 1 বছরের টাকা যখন পাবো, ওইটাকে আমার কী করতে হবে, জার্নাল এন্ট্রির মাধ্যমে লেনদেন মধ্যে এটা দেখাইতে হবে। এই ছিল আজকে আমাদের অস্পর্শনীয় বা ইনটেনজিবল অ্যাসেটের উপর আলোচনা। আশা করি তোমরা এই আলোচনায় বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয়, পরবর্তীতে আমার সাথে আলোচনা করে সলভ করে নেবে। সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।